আমরা আজকের রাতেকালীন ক্লাসে সেই ইন্সপেক্টরশিপের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আসলে এই প্রশ্নগুলো বিভিন্ন সময় বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় এসেছিল, তো সেগুলো আমরা গুরুত্ব সহকারে দেখছি। আসলে একজন ছাত্র তখনই ভালো রেজাল্ট করতে পারবে তার যদি এই জ্ঞানটুকু সে অর্জন করে প্রথমে, যে এই প্রশ্নগুলো কোত্থেকে আসে। এটা যদি তার বোঝার মতো জ্ঞান থাকে তাহলে সে ভালো রেজাল্ট করতে পারবে। অনেকে মনে করে যে কিছু কিছু প্রশ্ন তৈরি করে যেগুলো কোনো প্রশ্ন না। আমরা যেটা দেখেছি, কনস্টেবল থেকে ইন্সপেক্টরশিপ পদোন্নতি পরীক্ষা প্রত্যেকটা প্রশ্ন দেখা যায় ইন্সপেক্টরশিপ গাইড থেকে আসে। যেগুলো ইন্সপেক্টরশিপ গাইড আছে, অর্থাৎ এই ইন্সপেক্টরশিপের যে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা যে হয় সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর, এই প্রশ্নগুলো কিন্তু আমাদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা আসে। এবং এটা এটা কিন্তু বাস্তব প্রমাণ, অনেকে কিন্তু খুঁজে বের করতে পারে না, অনেকের ধারণা নেই। এই জন্য সে সবসময় কি বলে জানো, যে সবসময় বলে থাকে, স্যার এই বিগত সালের প্রশ্নগুলো দিচ্ছেন কিনা। আরে বিগত সালের প্রশ্ন দিয়ে তোমার কি হবে? এই বিগত সালের প্রশ্নের উত্তর লিখতে লিখতে দেখা যাবে যে তার গাইডটা একটা ঘাড়ে করে নিয়ে যেতে হবে, এমন একটা পরিস্থিতি। এই জন্যই আমরা যে কথাটা বলতে চাচ্ছি, যে বিগত সালের প্রশ্ন নিয়ে আমরা চিন্তা করি না, না করে আমরা যে বিষয়টা চিন্তা করব সেটি হলো যে এই প্রশ্নগুলো কোত্থেকে আসে, এবং আসলে এই প্রশ্নের উত্তর আমরা দিতে গেলে আমরা কিভাবে দেবো, এটা যদি আমরা জানতে পারি তাহলে আমাদের জন্য খুবই ভালো হয়। প্রশ্ন হলো যে পূর্ববর্তী দ্বন্দ্ব কখন প্রাসঙ্গিক। পূর্ববর্তী দ্বন্দ্ব কখন প্রাসঙ্গিক। এখন যদি প্রশ্ন আসে যে পূর্ববর্তী দ্বন্দ্ব কি আদালতে প্রাসঙ্গিক বা গ্রহণযোগ্য, সেক্ষেত্রে কি হবে? আসলে কি পূর্ববর্তী দ্বন্দ্ব আদালতে প্রাসঙ্গিক? কখন প্রাসঙ্গিক কেউ বলতে পারবে এটা? স্যার, স্বাক্ষরিত 40 ধারা অনুযায়ী দ্বিতীয় মামলার রায় এম, প্রদানের ক্ষেত্রে। আহ, বক্তব্যটা হলো 40 ধারার যে বক্তব্যটা, যে মনে করো একটা মামলার বিচার হচ্ছে, এই মামলার বিচারের সময় দেখলো আদালত যে যে রায়টা আমি দিচ্ছি পূর্ববর্তী একটি ঘটনায় একটা রায় পাওয়া গেছে। অর্থাৎ কি বলছে, যে দ্বিতীয় মামলার বিচারকালে প্রথম মামলার রায় প্রাসঙ্গিক, এটাই তো নাকি? জি স্যার। কি আইনুল, আমার কথা কি ঠিক আছে? আহ সাইফুল, ঠিক আছে আমার কথা? স্যার, প্রশ্নটা কোনটা করছিলেন স্যার? পূর্ববর্তী দণ্ড কখন প্রাসঙ্গিক। জি স্যার, 40 দ্বারা ঠিক আছে। আমরা লিখবো যে পূর্ববর্তী দণ্ড তখনই প্রাসঙ্গিক যখন কিনা কোনো আদালতে দ্বিতীয় মামলার বিচারকালে তিনি প্রথম মামলায় যে আ- আদেশ দেওয়া হয়েছে বা রায় দেওয়া হয়েছে সেটি আদালতের বিচারকালে প্রাসঙ্গিক। এটাই তো নাকি সাইফুল? জি স্যার। আচ্ছা, পূর্ব পূর্ববর্তী দণ্ড কিভাবে প্রমাণ করতে হবে, বা পূর্ববর্তী দণ্ড প্রমাণের পদ্ধতি আলোচনা করুন। কিভাবে লিখবো জসিম? জসিম, পূর্ববর্তী দণ্ড কিভাবে প্রমাণ করা যায়? সিআরপিসি 511 ধারা অনুযায়ী স্যার তোমার নাম কি প্রমাণ করা। জসিম? তোমার নাম কি জসিম নাকি? আজাইরা ফাওয়া লাভ করবা না, হ্যাঁ? আমার ছাত্র এই জন্য দিন দিন কমে, আমার মুখে রসকস নাই। আচ্ছা, স্যার, এটা গোছাই বলতে পারবো না স্যার। এটাই তো বলছিলাম, এর জন্য তুমি যে বলতে পারবা না সেটাই তো আমি মনে করছিলাম যে তুমি বলতে পারবে না, কারণ জানতে হবে তো। সাইফুল, এটা কিভাবে বলতে বলতে পারবে তুমি? পূর্ববর্তী স্যার, দণ্ড প্রমাণের পদ্ধতি আলোচনা করুন। সিআরপিসির 511 ধারা মোতাবেক পূর্ববর্তী দণ্ড প্রমাণের পদ্ধতি নিম্নরূপ: যে আদালতে যে আদালত দণ্ড দিয়েছে সে আদালতের নথিপত্র দ্বারা প্রমাণ করা যাবে। আচ্ছা, এবং যে স্যার তারপরে?
যে কারাগারে তাকে প্রেরণ করা হয়েছিল সেই কারাগারের রেজিস্টার নথিপত্র দ্বারা তার পূর্ববর্তী দণ্ড প্রমাণ তাহলে করা যে যাবে। একটা লোকের যে পূর্বে শাস্তি হয়েছিল কিভাবে প্রমাণ করা যেতে পারে? তাহলে শাস্তি হলে দেখা যেতে পারে যে যে আদালত তাকে রায় দিয়েছিল, তাহলে আদালতের নথিপত্র পর্যালোচনা করে এটা প্রমাণ করা যেতে পারে। মানে আদালতের সেই প্রমাণপত্র নিয়ে প্রমাণ করা যেতে পারে যে এই ব্যক্তিটা পূর্বে সাজা পেয়েছিল। আরেকটা হতে পারে যে এই ব্যক্তিটা যখন গ্রেপ্তার ছিল, তাহলে তাকে তো কারাগারে প্রেরণ করা হয়েছে, তো যে কারাগারে আটক ছিল ওই কারাগারের নথিপত্রের সার্টিফাই কপি নিয়েও প্রমাণ করা যেতে পারে যে এই লোকটা পূর্বে শাস্তি পেয়েছিল, কি তাই নাকি? জি স্যার। আবার এই প্রশ্নটাই আসতে পারে, এই 511 ধারার প্রশ্ন আসতে পারে এরকম যে পূর্ববর্তী দণ্ড বা খালাস প্রমাণের পদ্ধতি আলোচনা করে। এরকম প্রশ্ন আসতে পারে যে পূর্ববর্তী দণ্ড প্রমাণ বা খালাস, অর্থাৎ পূর্ববর্তী দণ্ড খালাস বা আহ, মানে পূর্ববর্তী দণ্ড বা খালাস প্রমাণের পদ্ধতি আলোচনা করুন। তাহলে ওই একই বিষয়, যে আদালত তার রায় দিয়েছিল সেই আদালতের রায়ের সার্টিফাইড কপি আদালতে উপস্থাপন করে এটি প্রমাণ করা যেতে পারে, বা যে কারাগারে সে আটক ছিল কারাগারের নথিপত্র সেই কারাগারের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সার্টিফাইড কপি নিয়ে এটা আদালতে প্রমাণ করা যেতে পারে। এটা কি বুঝতে পারছো না, বোঝা নাই? কি? জি স্যার। আচ্ছা, জসিম, ইঙ্গিতবাহী প্রশ্ন কাকে বলে? হ্যাঁ জসিম, ইঙ্গিতবাহী প্রশ্ন কাকে বলে? নাই। আওলাদ হোসেন, ইঙ্গিতবাহী প্রশ্ন কাকে বলে? সাক্ষ্য 141 ধারা মোতাবেক সাক্ষ্যনের 141 দ্বারা স্যার। সাক্ষ্য হুম, কি বলা আছে এখানে আওলাদ? সাক্ষ্যনের 141 দ্বারা বলা আছে যে প্রশ্ন উত্তর আম, লুকায়িত আছে সেই প্রশ্নকে ইঙ্গিত দিয়ে প্রশ্ন করেছে। ঘোড়ার ডিম পড়ছো? সাইফুল বলো তো ভালো করে। স্যার, সাক্ষ্য আইনের 141 ধারায় উল্লেখ আছে, প্রশ্নকারী যে উত্তর আশা করেন প্রশ্নের মধ্যে সে উত্তর লুকায়িত থাকে তাকে ইঙ্গিতবাহী প্রশ্ন। অর্থাৎ সাক্ষ্য আইনের 141 ধারায় যে বক্তব্যটা বলা আছে, প্রশ্নকর্তা প্রশ্নকর্তা যে উত্তর আশা করেন এই উত্তরটা যদি তার প্রশ্নের মধ্যে লুকায়িত থাকে, তাহলে এই ধরনের প্রশ্নটাকে ইঙ্গিতবাহী প্রশ্ন বলা হয়। কি আমার কথা কি বুঝতে পারছে না, বোঝা নেই মালিকুল? জি স্যার, বুঝতে পারছি। অর্থাৎ প্রশ্নকর্তা যিনি প্রশ্নটা করতেছেন তিনি যে উত্তর আশা করেন এই উত্তরটা যদি প্রশ্নের মধ্যেই লুকায়িত থাকে, তাহলে এই ধরনের প্রশ্নটাকে ইঙ্গিতবাহী প্রশ্ন বলা হয়। আমার কথা কি বুঝতে পারছো না, বোঝা নাই? কি আমার জি কথা বুঝতে স্যার। পারছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন প্রশ্ন হলো, বিচার চলাকালে বিচার চলাকালে কখন একজন সাক্ষীকে ইঙ্গিতবহ প্রশ্ন করা যাবে, কখন ইঙ্গিতবহ প্রশ্ন করা যাবে না, বা বিচার চলাকালে কখন একজন সাক্ষীকে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে, কখন যাবে না, এটা উত্তর কি হবে বলতে পারো? স্যার, সাক্ষ্য সাক্ষ্য আইনের 142 ধারা মোতাবেক স্যার। হ্যাঁ, সাইফুল বলো তো দেখি। সাক্ষ্য আইনের 142 ধারা মোতাবেক বিরোধ পক্ষ যদি আপত্তি করে তাহলে জেরা এবং পূর্ণ জবানবন্দির সময় আদালতের অনুমতি নিয়ে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে। তো যাবে না কখন? স্যার, বিরোধ পক্ষ যদি আপত্তি না করে তাহলে স্যার আ- যাবে যাবে স্যার, যাবে না স্যার। হুম, এটা তার মানে হলো যে যদি আদালত
আপত্তি না করেন, বিরোধী পক্ষ যদি আপত্তি না করেন, তা তখন প্রশ্ন করা যায় নাকি? জি স্যার। করা যাবে না কখন? বিরোধী পক্ষ যদি আপত্তি করে স্যার। বিরোধী পক্ষ যদি আপত্তি করেন, আদালত যদি অনুমতি না দেন, সেক্ষেত্রে বিচার চলাকালে কখনোই একজন সাক্ষীকে ইঙ্গিতভাবে প্রশ্ন করা যাবে না। তাহলে ইঙ্গিতভাবে প্রশ্ন কখন করা যায়, কখন যাবে না? আমাদের অনেক গাইডে বা অনেক সময় দেখা যায় অনেকেই এখানে সাক্ষ্য আইনের 143 ধারা যুক্ত করেছে। আসলে এই প্রশ্নের উত্তর শুধুমাত্র সাক্ষ্য আইনের 142 ধারা, এখানে 143 ধারা আসার কোনো সুযোগ নাই। তার মানে বিচার চলাকালে কখন একজন সাক্ষীকে ইঙ্গিতবহ প্রশ্ন করা যাবে, কখন যাবে না। এই প্রশ্নের সঠিক উত্তর কত ধারা? সাক্ষ্য আইনের 143 ধারা। কি আমার কথা কি বুঝতে পারছো, কি বোঝো নাই তোমরা? 142 স্যার, 43 ধারা হইলো স্যার যারা ইঙ্গিত দিয়ে প্রশ্ন করা যাবে। আমি তো বলি নাই বাবা, আমি তো সেটা তোমার বলি নাই, কিছু তুমি বোঝো? আমার উত্তরটা হলো যে কখন ইঙ্গিত দিয়ে প্রশ্ন করা যাবে, কখন যাবে না। এর সঠিক উত্তরটা হলো সাক্ষ্য আইনের 142। 142, 42 কিন্তু স্যার। অনেক অনেক গাইডে দেখা যায় 143 দিয়েছে, বা তোমরাও অনেকেই জানো 143 কি। সাইফুল, ঠিক আছে না? জি স্যার, ঠিক আছে। যাই হোক, এখন প্রশ্ন হলো যে কখন সাক্ষীকে উত্তর দানে বাধ্য করা যায়? এটা কত ধারা বলতে পারবা? একজন সাক্ষীকে কখন উত্তর দানে বাধ্য করা যাবে, এটা কত ধারা? ঠিক আছে স্যার, 146। 132 সাক্ষ্য আইনে। আহ আইনুল, এটা কত ধারা? 132 স্যার। 132। 132-এ কি বলা আছে বলতে পারো? সাক্ষীকে যে কোনো প্রশ্ন করা যাবে স্যার, এবং সে যদি কোনো ফৌজদারি মামলা জড়িত থাকে তারপরে সে উত্তর দানে বাধ্য থাকবে, কিন্তু এই ঘটনা হলো ফৌজদারি যে মামলা তুমি জড়িত একশো বিষয়ে বত্রিশ তাকে ধারা গ্রেফতার করা বলছে, যাবে না। কারণ কি জানো? শোনো, স্যার। টিআরপিসিতে এই কথাটা বলা আছে যে সাক্ষীকে 161-তে বলা আছে যে সাক্ষীর জবানবন্দি লিপিবদ্ধ করার সময় সে যে জবানবন্দিটা দিবে, 160-এ কথা বলা আছে যে সে কোনো অপরাধের সাথে জড়িত হবে, ফৌজদারি মামলায়, বা সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে, এই রকমের কোনো প্রশ্ন করা যাবে না ইত্যাদি বলা আছে। কিন্তু সাক্ষ্য আইন 132-এ কি বলছে? যে বলছে কোন প্রশ্নের জবাবে সাক্ষীকে অপরাধের সহিত জড়িত করিবে এই মৌজুহাতে সাক্ষীকে উত্তর দানে থেকে অব্যাহতি দেওয়া যায় না। তার মানে এখানে একটা কথা বলা আছে, মামলায় অথবা দেওয়ানি বা ফৌজদারি কার্যক্রম বিচার বিষয়ের প্রাসঙ্গিক বিষয়ে সাক্ষীকে প্রশ্ন করা হলে যে প্রশ্নের উত্তরে সাক্ষীকে অভিযুক্ত করবে অথবা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্তিযুক্ত করিবার সম্ভাবনা ফেলিবে এবং উহার ফলে সাক্ষী শাস্তি পাইবার যোগ্য হইবে অথবা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে শাস্তি পাইবার যোগ্য হওয়ার সম্ভাবনায় পড়িবে, এই অজুহাতে উক্ত সাক্ষীকে কোনরূপ প্রশ্নের উত্তর দান হইতে অবশ্যই অব্যাহতি দেওয়া যাইবে না। তার মানে এই যে সাক্ষীকে সাক্ষী যদি এরকম হয় যে সাক্ষী উত্তর দিতে পারেন, কিন্তু উত্তর দিলে তার হয়তো আহ বিরুদ্ধে মামলা হতে পারে, ইত্যাদি হতে পারে, এগুলো কথা এখানে বলা আছে। কিন্তু এখানে আর একটা কথা বলা আছে যে সাক্ষী একে উত্তর দানে তো বাধ্য করা যাবে, ঠিক আছে, তবে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেওয়া যাবে না, এটা কিন্তু বলা আছে। বলছে যে সে যে কথা বললো এই জন্য তার বিরুদ্ধে ফৌজদারি মামলা নেওয়া যাবে না। হতে পারে সে মনে করো জড়িয়ে গেল, তবে সে সাক্ষ্য প্রদানের সময় আদালতের নিকট যদি প্রতীয়মান হয় যে সাক্ষী সাক্ষ্যটা দিয়েছিল তাহা মিথ্যা, এই মিথ্যা সাক্ষ্য দানের জন্য তার ক্ষেত্রে ফৌজদারি মামলা নেওয়া যেতে পারে, এটাই তো নাকি? জি স্যার, এটা। এখানে একটা কথা বলা আছে যে এ ফৌজদারি মামলায় জড়িত হোক, সম্পত্তি বাজে হতো, এই অজুহাতে তাকে বাদ দেওয়া যাবে না। তবে সে যদি বক্তব্য দেয়, এই বক্তব্য দেওয়ার কারণে তার বিরুদ্ধে যদি কোনো ফৌজদারি মামলা দায়েরের মতো কোনো ঘটনা ঘটে, তো সেক্ষেত্রে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা দায়ের করা যাবে না। তবে সে যে সাক্ষী দিয়েছে এটি যদি মিথ্যা হয়, তাহলে
তাকে ফৌজদারি আদালতে সোপর্দ করা যাবে। আমার কথা কি বুঝতে পারছো না, বোঝো নাই? জি স্যার। কি বক্তব্যটা বললাম, অনেকেই আসলে এগুলো বুঝবে না, না বুঝলে তো কিছু করার নাই। এখানে বলা ছিল কখন সাক্ষীকে উত্তরদানে বাধ্য করা যায়। তো বলছে দেখতে হবে যে একজন সাক্ষীকে তখনই উত্তরদানে বাধ্য করা যাবে যখন কিনা সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করছেন, সে সাক্ষ্যের প্রেক্ষিতে দেখা যায় যে তার সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার সম্ভাবনা আছে বা সে ফৌজদারি মামলায় অভিযুক্ত হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রেও তাকে সাক্ষ্য প্রদানের জন্য বাধ্য করা যায়। তবে সাক্ষ্য প্রদানের ফলে তাকে তাকে কোনো ফৌজদারি মামলায় গ্রেপ্তার করানো যাবে না। তবে সে যদি, এখানে বলা আছে, তবে এখানে ফৌজদারি অর্থাৎ তাকে সোপর্দ করা যাবে না, গ্রেপ্তার বা সোপর্দ করা যাবে না। তবে সে এখানে একটা কথা বলা আছে, সে যে উত্তর দিয়েছে উত্তরটা যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে ফৌজদারিতে সোপর্দ করা যাবে। আমার কথা কি বুঝতে পারছো না, বোঝো নাই তোমরা? জি স্যার, বুঝতে বুঝতে পারছি। পারছি। কারো কোনো বক্তব্য আছে এই সম্পর্কে? কি কোনো বক্তব্য আছে? আওলাদ বা মালিকুল, শুভ্র? না, না আচ্ছা, স্যার, কোনো বক্তব্য নাই। কোন বিচারক কি প্রাসঙ্গিক বা অপ্রাসঙ্গিক ঘটনা সম্পর্কে যে কোনো সাক্ষীকে যে কোনো সময় যে কোনো আকারে প্রশ্ন করতে পারেন? এটা কত ধারার প্রশ্ন? একটা আদালতে মামলার বিচার কার্য পরিচালিত হচ্ছে। এই বিচার চলাকালে বিচারক একজন সাক্ষীকে যে কোনো সময় যে কোনো আকারে প্রশ্ন করতে পারেন কি পারেন না? এটা কত ধারার প্রশ্ন? কে? সাইফুল? স্যার, বলতে পারতেছি না স্যার। স্যার, এটা কি সাক্ষ্য আইনে 164 ধারা? 165 ধারা। 165তে কি বলা আছে আমরা একটু আলোচনা করে নিই। স্যার, অর্থাৎ ওই জুরি অ্যাসেসর এটা কি বিচারক স্যার, তাই না? জুরি অ্যাসেসর, এগুলো অনেক বিষয় আছে এখানে, সবকিছু তো আসলে বোঝা যায় না, সাক্ষ্য আইনটা একটু কঠিন, এই জন্য একটু বুঝতে কঠিন হয় আমাদের। যে তারপরেও আমরা যতটুকু বুঝি, এই বোঝাটা যদি সবাই বুঝতো তাহলে তো সবাই আইনকে মেনে চলতো। এখানে বলা আছে জজ দ্বারা প্রশ্ন জিজ্ঞাসা করার বা কিছু উত্থাপিত করার আদেশ দানের ক্ষমতা। বলছে বিচারক প্রাসঙ্গিক ঘটনা উদ্ধার করিবার জন্য অথবা তৎসম্পর্কে উপযুক্ত প্রমাণ সংগ্রহের জন্য যে কোনো সাক্ষীকে যে কোনো সময় যে কোনো আকারে যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবেন এবং যে কোনো দলিল বস্তু দাখিল করিবার আদেশ দিতে পারেন। বিষয়টা কি বুঝতে পারছো না, বোঝো নাই? জি স্যার, বুঝতে পারছি। 164 বললাম মালিক। মালিক একটা জিনিস মনে রাখবা যে প্রশ্নগুলো কিন্তু ওইরকম কঠিন না, আমাদের একটু পড়তে হবে আর কি। আর সাক্ষ্য আইন তো নতুন করে কিছু সংযোজন হয়েছে, এটা তো আরো দেখার দরকার, তাই না? জি স্যার। তাহলে আমরা কি বুঝতে পারছি যে কোন বিচার একজন বিচারক কি, আচ্ছা আচ্ছা, কোন বিচারক কি প্রাসঙ্গিক বা অপ্রাসঙ্গিক ঘটনা সম্পর্কে যে কোনো সাক্ষীকে যে কোনো সময় যে কোনো আকারে প্রশ্ন করতে পারেন? কখন, কিভাবে পারেন? তাহলে এর উত্তরটা কত ধারা? 165 65। স্যার। 165 ধারা। এটা কি মনে থাকবে তোমাদের? থাকবে স্যার। স্যার, থাকবে স্যার। ঘটনাটা হলো যে আদালতের বিচার চলাকালে একজন বিচারক মামলার সত্য ঘটনা অবহিত, মানে জানার লক্ষ্যে সাক্ষীকে যে কোনো প্রশ্ন যে কোনো সময় যে কোনো আকারে জিজ্ঞাসা করতে পারেন। আমার কথা কি বুঝতে পারছো না, বোঝো নাই? বুঝছি স্যার। কি আমার কথা বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। বিকাশ, শুভ,
তোমাদের খবর কি? পরবর্তী সাক্ষ্য 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 প্রাসঙ্গিক হওয়া বাঞ্ছনীয় ব্যাখ্যা করো, এটা কত ধারা? সাক্ষ্য প্রাসঙ্গিক হওয়া এটা তিন বাঞ্ছনীয়। ধারা স্যার, তিন ধারা। সাক্ষ্য তিন ধারা স্যার। কত ধারা সাইফুল? সাক্ষ্যের 3 ধারা স্যার। 3 ধারা। মানে সাক্ষ্য হলো, প্রশ্নটা হলো সাক্ষ্য প্রাসঙ্গিক হওয়া বাঞ্ছনীয় ব্যাখ্যাকরণ কত ধারা আইনুল? তিন ধারাতেই অ্যান্সার দেওয়া আছে স্যার, কিন্তু আমি তো অ্যান্সারটা ভালো বুঝি না স্যার। কেমনে 3 ধারাতে অ্যান্সার দেওয়া আছে এখানে বলো তো? একটা গাইডে দেখি স্যার তিন ধারাতেই দেওয়া আছে অ্যান্সার, গাইডের হিসাব বাদ দাও, কিন্তু কোথায় বুঝি আছে না তিন স্যার, ধারা? বুঝতে পারি না। কোথায় 3 ধারা আছে এখানে? আছে নাকি কোথাও? তিন ধারাতে প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে আলোচনা করা যায়, সাক্ষ্য প্রাসঙ্গিক বা বাঞ্ছনীয় এই সম্পর্কে নাই স্যার। শোনো, সাক্ষ্য প্রাসঙ্গিক হওয়া বাঞ্ছনীয়, এটি সাক্ষ্য আইনের 5 ধারা। আদালতে কি বিষয়ের উপরে সাক্ষ্য দেওয়া যায়? প্রাসঙ্গিক বিষয়ের উপরে সাক্ষ্য দেওয়া যায়। কি আমার কথা কি বুঝতে পারছো? সাক্ষ্য প্রাসঙ্গিক হওয়া বাঞ্ছনীয়, তার মানে কথাটা হলো আদালতে কোন বিষয়ে সাক্ষ্য দেওয়া যায়, সেখানে কথাটা বলা আছে আদালতে প্রাসঙ্গিক বিষয় বা বিচার্য বিষয় সম্পর্কে সাক্ষ্য দেওয়া যায়। বিষয়টাকে বুঝতে পারছো না বোঝো নাই? এটাই সঠিক স্যার। তোমরা আবার 3 ধারা পাইলা কোথায় বাবা? এই বাঞ্ছনীয় কথাটাই তো তোমরা বোঝো নাই। কি বলছে? সাক্ষ্য প্রাসঙ্গিক হওয়া বাঞ্ছনীয় ব্যাখ্যা করুন। তার মানে সাক্ষ্য প্রাসঙ্গিক হওয়া বাঞ্ছনীয়, অবশ্যই যে সাক্ষ্যটা দিচ্ছে সেটা প্রাসঙ্গিক অবশ্যই হইতে হইবে, অর্থাৎ প্রাসঙ্গিক ছাড়া কোনো সাক্ষ্য আদালতে দেওয়া যাবে না। আদালতে কিসের উপর সাক্ষ্য দেওয়া যায়? প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে এবং বিচার্য বিষয় সম্পর্কে। কোন বিষয়ে আদালতে সাক্ষ্য দেওয়া যায় না? সাক্ষ্য আইনের 5 ধারায় বলেছে প্রাসঙ্গিক বা বিচার্য বিষয় ব্যতীত অন্য কোনো বিষয়ে আদালতে সাক্ষ্য দেওয়া যায় না। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার, বুঝতে পারছি স্যার। কি কারো কোনো বুঝতে কোনো সমস্যা আছে? মালেকুল? না স্যার। কে? আমাদের সাইফুল মিয়া, কি খবর কও? সঠিক আছে কিনা? জি স্যার, সঠিক আছে স্যার। প্রশ্নগুলো স্যার একটু মানে নতুন নতুন মনে হচ্ছে তো স্যার, এই শোনো, প্রশ্ন কোনো নতুন না, নতুনটা হলো মনের থেকে নতুন হয়ে গেছে তোমার, কারণ ওই পড়াশোনা বেশি করো না তো, একটা পড়া এটা ঘুরে আবার ওখানে আস্তে আস্তে তখন বাকিটা ভুলে যাও। মানে এখন তোমাদের প্রশ্নগুলো হলো এরকম যে কোনটা আসবে কোনটা যে আসবে না, এটা বোঝা বড় মুশকিল, তাই না? জি স্যার। এটা হলো বিষয়। যা হোক, বিশেষজ্ঞের মতামতের প্রাসঙ্গিকতা আলোচনা করো, এটা কত ধারা? এটা কি বুঝতে পারছো? কি বললেন স্যার? বিশেষজ্ঞের মতামতের প্রাসঙ্গিকতা আলোচনা করো, এটা কত ধারা? সাক্ষ্য আইনের স্যার 45 ধারা। এটার উত্তরটা কিভাবে লিখতে হবে? এর উত্তরটা কিভাবে লিখতে হবে? কি বলতে পারো?
কি জসীমউদ্দিন, এর উত্তরটা কিভাবে স্যার লিখতে হবে? বিশেষজ্ঞের মতামতের প্রাসঙ্গিকতা আলোচনা করুন, এটা কিভাবে উত্তর লিখবো? বড় বিপদ। সাইফুল, কিভাবে লিখবো উত্তর? স্যার, সাক্ষ্য আইনের 45 ধারা উল্লেখ আছে বিশেষজ্ঞের মতামত, অর্থাৎ যদি কোনো ব্যক্তি কোনো আইন বিষয়ে বা বিদেশি আইন বিষয়ে বা হাতের ছাপ, আঙ্গুলের বিচারক ইত্যাদি বিষয়ে হুম। ইত্যাদি বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে যে রিপোর্ট প্রদান করে সেটা বিশেষজ্ঞের মতামত হিসেবে গ্রহণযোগ্য হবে স্যার। আইনুল, এটা কথাটা কিরকম একটু ভালো করে বলো তো। স্যার, সাক্ষ্য আইনের 45 ধারা মোতাবেক যে ব্যক্তি কোনো বিশেষ বিষয়ের প্রতি পারদর্শী বা বিশেষ বিষয় জ্ঞান সম্পন্ন, সেই ব্যক্তি যে ওই বিষয়ের উপর যে মতামত প্রদান করে সেটাকে বিশেষজ্ঞ রিপোর্ট বলে। এই বিশেষজ্ঞ রিপোর্টে সাক্ষ্য আইনের 45 ধারা মোতাবেক আদালতে প্রাসঙ্গিক। মানে বক্তব্যটা হলো যে সাক্ষ্যনে 45 ধারা যে বক্তব্যটা বলা আছে যে একজন ব্যক্তি তিনি কোনো বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত, তিনি কোনো ঘটনা সংক্রান্তে কোনো কিছু পরীক্ষা নিরীক্ষা করে যে প্রতিবেদন দেন, এই প্রতিবেদন দেওয়ার ক্ষমতা সম্পন্ন ব্যক্তি থেকে বলা হয় বিশেষজ্ঞ। আর তিনি যে মতামতটা প্রদান করেন এটি হলো সেই বিশেষজ্ঞের মতামত। তো তিনি কি বিষয় দিতে পারেন? সেখানে বলা আছে যে বিজ্ঞান বিষয়ে, কলা বিষয়ে, বিদেশি কোনো আইন সম্পর্কে বিষয়ে, কিংবা হাতের ছাপ, পায়ের ছাপ, আঙ্গুল, এখন তো 13টা বিষয় চলে আসছে। এখন কিন্তু 13টা বিষয় সম্পর্কে মতামত প্রদান করতে পারে। এটা বুঝতে পারছো কি? জি স্যার, 13 বিষয়। আচ্ছা। তার মানে বিশেষজ্ঞের মতামতের প্রাসঙ্গিকতা যদি কখনো প্রশ্ন আসে, আসলে বই দেখে লেখা একটা না দেখে লেখা, এই 1.5 লাইন দেখলে কিন্তু নাম্বার পাওয়া যাবে যাবে না। আমাদেরকে লিখতে হবে যে সাক্ষ্য আইনের 45 ধারা অনুযায়ী বিশেষজ্ঞের মতামত বলতে বোঝায় যে যে ব্যক্তি কিনা আইন বিষয়ে, বিদেশি কোনো বিষয় সম্পর্কে বা চারুকলা কিংবা হাতের লেখা বা পদচিহ্ন বা হাতে আঙ্গুলের ছাপ বা পায়ের ছাপ, এখন তো মলমূত্র অনেক কিছু বিষয় চলে আসছে, এখানে আসে না? জি স্যার। স্যার আসছে স্যার। হ্যাঁ, এই বিষয় সম্পর্কে তিনি পরীক্ষা নিরীক্ষা করে যিনি মতামত দেন, এই মতামতদাতাকে বলা হয় বিশেষজ্ঞ। এবং তার মতামত, তাই বিশেষজ্ঞ কর্তৃক প্রদত্ত যে প্রতিবেদন খানা দিয়ে দিলে বিশেষজ্ঞের মতামত। কারো কোনো সমস্যা আছে এটা বলতে? কি কোনো সমস্যা আছে আওলাদ? না স্যার, কোনো সমস্যা নেই। আচ্ছা। পুলিশের নিকট দেয়া পুলিশের নিকট দেয়া অভিযুক্ত ব্যক্তির স্বীকারোক্তি আদালতে প্রাসঙ্গিক কি? এটা কত ধারা? পুলিশের নিকট দেয়া অভিযুক্ত ব্যক্তির প্রদত্ত স্বীকারোক্তি আদালতে প্রাসঙ্গিক কি? এটা কত ধারা আওলাদ? সাক্ষ্য আইনের 25 ধারা স্যার, আদালতে প্রাসঙ্গিক নয়। আচ্ছা, এটা কত ধারা জসিম? 25 জন আছে সাক্ষ্য আইনের স্যার, প্রাসঙ্গিক নয়। আমরা উত্তরটা কিভাবে লিখবো? একটা সেকেন্ড, আমি আসতেছি। তো এই কথাটা আমরা কিভাবে লিখবো সাইফুল? স্যার, সাক্ষ্য আইনের 25 ধারায় উল্লেখ আছে পুলিশ কোন অভিযুক্ত ব্যক্তি পুলিশের নিকট কোনো স্বীকারোক্তি দিলে তাহা অপ্রাসঙ্গিক, আদালতে তাহা অপ্রাসঙ্গিক। কথাটা ওইভাবে লিখলে তো নাম্বার পাওয়া যাবে না। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে এটা ভুল উত্তর দেওয়া হয় যে অভিযুক্ত ব্যক্তি কর্তৃক দেয়া পুলিশের নিকট প্রদত্ত স্বীকারোক্তি প্রাসঙ্গিক কি? অনেকে 26 ধারার উত্তর দিয়ে দেয় যে হ্যাঁ প্রাসঙ্গিক, যদি কিনা ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকে। আসলে কথাটা তা নয়, এখানে কিন্তু
পুলিশ হেফাজতের কথাটা বলা হয়নি, এটা বুঝতে হবে। এই প্রশ্নে হেফাজতের কথাটা বলা হয়নি, তাহলে কিভাবে দিতে হবে? আমরা লিখবো স্বাক্ষরে 25 ধারায় উল্লেখ করা আছে, কোনো অভিযুক্ত ব্যক্তি কোনো পুলিশ অফিসারের নিকট স্বীকারোক্তি প্রদান করলে এই ধরনের স্বীকারোক্তি আদালতে গ্রহণযোগ্য নয়, বা এই ধরনের স্বীকারোক্তি আদালতে অপ্রাসঙ্গিক। কি লিখবো? স্বাক্ষরের 25 ধারায় উল্লেখ করা আছে, কোনো অভিযুক্ত ব্যক্তি কোনো পুলিশ অফিসারের নিকট স্বীকারোক্তি প্রদান করলে এই ধরনের স্বীকারোক্তি আদালতে গ্রহণযোগ্য নয়। তো যারা বই টই লেখছে তারা কিন্তু 26-26 দিয়ে ভর্তি করে থুয়ে দেবে, আছে না? আসলে বক্তব্যটা হলো এখানে এই 26 ধারা আসার কোনো সুযোগ নাই। এই প্রশ্নের উত্তরটা হলো 25 ধারার, আমরা জানি না বলেই ভুল লিখি, কারণ প্রশ্নে কিন্তু পুলিশ হেফাজতের কথা বলা হয়নি। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, একজন অভিযুক্ত ব্যক্তির দেয়া প্রদত্ত স্বীকারোক্তি, একজন অভিযুক্ত ব্যক্তির দেয়া প্রদত্ত স্বীকারোক্তি কখন তার বিরুদ্ধে গ্রহণীয় সাক্ষ্য হিসেবে আদালতে ব্যবহার করা যায় না? একজন অভিযুক্ত ব্যক্তির দেয়া প্রদত্ত স্বীকারোক্তি কখন তার বিরুদ্ধে আদালতে গ্রহণীয় সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যায় না? এটা কত ধারা? স্যার 24 ধারা আছে। আইনুল কত ধারা এটা? 24 ধারা স্যার। দেখো এখানে কিন্তু অনেকগুলো ভুল করে 25 ধারা দেয়, 26 ধারা দেয়, 27 ধারা দেয়, অনেক কিছু দেয়। হ্যাঁ, আওলাদ তুমি কোথায়? আওলাদ আছে কোথায়? স্যার আসতে পারছে স্যার। তো তুমি কি বিছানায় শুয়ে শুয়ে ক্লাস করো নাকি? না না স্যার, এই যে তার মানেটা হলো এই যে প্রশ্নের বিষয়গুলো, এগুলো আমরা অনেকে বুঝি না, না বুঝে এখানে 24 ধারা, 25 ধারা, 26 ধারা, 27 ধারা দিয়ে দিই। অনেক গাইডে আছে না এরকম, জসিম? জি স্যার, আগে আসলো পরিণত, এখন অন্য দায়িত্বে। কি সাইফুল আছে না এরকম বিভিন্ন গাইডে এগুলা একসাথে জি অনেকগুলো স্যার, ধারা দেওয়া? 24, 25, 26, 27, 163, 164 আছে স্যার। চিন্তা করো তো দেখি আসলে 63। মানে বক্তব্যটা কি আমি তোমার বলি, একজন অভিযুক্ত ব্যক্তি প্রদত্ত স্বীকারোক্তি কখন ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবহার করা যাবে না? এখানে কিন্তু কোনো পুলিশ হেফাজতের কথা কিন্তু বলা হয়নি। এখানে কি কোনো পুলিশের কথা উচ্চারণ করা হয়েছে? না স্যার। তাহলে আমরা না লিখবো স্যার। যে সাক্ষ্য আইনের 24 ধারা অনুযায়ী তখনই একজন অভিযুক্ত ব্যক্তির প্রদত্ত স্বীকারোক্তি আদালতে তার বিরুদ্ধেই সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে না যখন কিনা এই ব্যক্তি স্বীকারোক্তি প্রদান করেছেন প্রলোভন, প্রতিশ্রুতি, ভয়ভীতি মাধ্যমে। তার মানে প্রলোভন, প্রতিশ্রুতি, ভয়ভীতির মাধ্যমে কোনো স্বীকারোক্তি আদায় করা হলে এই ধরনের স্বীকারোক্তি স্বীকারোক্তি প্রদানকারীর বিরুদ্ধে আদালতে প্রমাণ করা যায় না বা ব্যবহার করা যাবে না। আমার কথা কি বুঝতে পারছো না বোঝো নাই? জি স্যার। বুঝতে পারছি। আমরা এখানে 40টা ধারা দিয়ে ছেঁড়া বেড়া বানাই দিছি। যাই হোক, আমাদের এই জিনিসগুলো খেয়াল করতে হবে। আচ্ছা, পুলিশ হেফাজতে থাকা আসামির স্বীকারোক্তি কতটুকু গ্রহণযোগ্য? এটা কত ধারা? এটা স্যার 26 ধারা আছে। কোথায় দেয়? 27-এ না। আমি বললাম পুলিশ হেফাজতে থাকা আসামির স্বীকারোক্তি কতটুকু গ্রহণযোগ্য? এ প্রশ্নের সঠিক 27 ধারা। উত্তর 27 ধারা। স্বাক্ষরের সাথে আছে। আর যদি প্রশ্ন আসে যে পুলিশ হেফাজতে থাকা আসামির স্বীকারোক্তি আদালতে প্রাসঙ্গিক কি বা কখন প্রাসঙ্গিক, পুলিশ হেফাজতে থাকা আসামির স্বীকারোক্তি কখন প্রাসঙ্গিক কখন অপ্রাসঙ্গিক, ধারা কোনটা হবে? 26 ধারা। 26 হবে স্যার। 26 হবে। এখানে আবার 27 ধারা কিন্তু দেব না। পুলিশ হেফাজতে থাকা আসামির স্বীকারোক্তি তখনই প্রাসঙ্গিক যখন কিনা
স্বীকারোক্তি প্রদানকালে ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকেন, আর অপ্রাসঙ্গিক জনকালে ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকেন না। আমার কথা কি বুঝতে পারছো কি? জি স্যার। তো যাই হোক, আমরা অনেকগুলো আলোচনা করলাম। কারো কিছু বলার থাকলে তোমরা বলতে পারো। কিছু বলার আছে তোমাদের? কি কারো কিছু স্যার বলার আছে? স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার এই যে ক গকে খুন করার জন্য খকে পরিচিত করে, হুম। কিন্তু খ কাজটি করে অস্বীকার করে স্যার, এখানে কয়ের অপরাধ কি? এখানে কি স্যার এই যে 108 115 এই দুটা না, ধারায় কি? 108 হবে না, 115 হবে। 108-এর বক্তব্যটা হলো প্ররোচনা দাতা। এখানে কে প্ররোচনা দাতা? অর্থাৎ এটা ব্যক্তির কথা বলা হয়েছে। 108-এর বক্তব্যটা হলো প্ররোচনা দাতা, অর্থাৎ 107-এ হলো প্ররোচনা, অর্থাৎ 107-এ হলো উদাহরণ যে প্ররোচনা কাকে বলে, সহায়তা কাকে বলে। আর 115-তে, দুঃখিত, 108-এ বলা আছে, 107-এ হলো প্ররোচনা দাতা, দুঃখিত, প্ররোচনা। 108-এ হলো প্ররোচনা দাতা অর্থাৎ ব্যক্তি, অর্থাৎ একজন ব্যক্তি কোন ধরনের কাজ কি অবস্থায় করলে সেই ব্যক্তি প্ররোচনা করেছে বলে ধরে নিতে হবে, অর্থাৎ প্ররোচনা দাতা হিসেবে শনাক্ত হবে। এটি হলো 108। তো 108টা হলো উদাহরণ। 108-এতে কোনো শাস্তির বিধান নাই। বিষয় বুঝতে পারছো? জি স্যার বুঝতে এ পারছি। আইনুল, আমি কি সঠিক বললাম? জি স্যার, সঠিক স্যার, 115 হবে শুধু। আচ্ছা, একটা জিনিস আইনুল, তুমি পরীক্ষায় পাশ করলা, তোমার ক্লিয়ারেন্স হয়তো আশাবাদী এখনো 5 মাস 4 মাস আছে, তাই না? 3.5 মাস আছে নাকি? জি স্যার, আছে স্যার, কিন্তু মনের মধ্যে তো ভয়। আচ্ছা, আল্লাহ ভরসা হয়ে যেতে পারে। তা তুমি এত কিছু জানার পরে আবার আমার ক্লাসে আসলা কেন? তুমি তো ভালো রেজাল্ট করার জন্য অন্য জায়গায় যেতে পারো। না স্যার। এই যে জসিম রে আমি সরাইতে পারি না, জসিম যায় না, তুমি একটা। তো অনেকে তো চলে গেছে। আমাদের ক্লাসে দেখতাম, আমাদের সবসময় যারা বেশি ভালো রেজাল্ট করতো ওরা কিন্তু এখন নাই। প্রমোশন পাইছে অনেকেই, আবার অনেকেই অন্য জায়গায় চলে গেছে। যে যেখানে যাক, আইনটাকে যেন সঠিকভাবে ধরে রাখে। যাও, তোমাদের কারো কিছু বলার থাকলে এখন বলতে পারো। কিছু বলার আছে? স্যার, হ্যাঁ, আমাদের একটু টার্গেট দেন স্যার ক্লাসের জন্য। আপনি যেটা আলোচনা করবেন সেটা থাক, আমাদেরও একটু টার্গেট দেন স্যার, এইটা একটু আপনারা দেখে আসেন স্যার, তাহলে একটু মানে ওইটা আরো দেবো, একটু ভালো হবে স্যার। ওইটা দেবো। আমি যে ইন্সপেক্টরশিপের প্রশ্ন, তো অনেকগুলো প্রশ্ন, কোনটা এখন তো ধারা বলাচ্ছি না। স্যার, ইন্সপেক্টরশিপের প্রশ্ন তো এগুলো লিখতে গেলে অনেকটা হয়ে যায়, বুঝতে পারছো? স্যার আমাদের যদি ইন্সপেক্টর স্যার যদি সাল বলে দেন, সেটাও তো একটু না না আমাদের না, জন্য। এই শালটাল আমি ওর বাদ দিয়েছি, বোঝো নাই? আমি যেগুলো প্রয়োজন মনে করছে সেগুলো দেখছি আমি, বুঝছো না? ইন্সপেক্টরশিপ থেকে প্রশ্ন হুবহু আসে স্যার, আমাদের দুইটা স্যারটা সেটাই তো, থাকবেই। আমি এটার মধ্যে অনেকগুলো বাদ দিছি, বাদ দিয়া দিয়া স্পষ্টশিক্ষা প্রশ্ন। যেগুলো আমি গুরুত্ব মনে করছি সবগুলো তো তোমাদের দেওয়া যাবে না, বুঝতে পারছো না? স্যার অন্তত ইন্সপেক্টরশিপ আমার মধ্যে 5টা সাল যদি পড়া যায়, ও 18 থেকে যদি আমি পড়া যায় চেষ্টা তাহলে করতেছি আপনার। বাবা, আমি আমার সাধ্যমতো চেষ্টা করতেছি, বাকিটা আল্লাহ পাশ। বুঝতে পারছো? জি স্যার। আর কিছু বলার আছে কারো? স্যার একটা পরীক্ষা নিয়েন স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অনেকদিন থেকে একটা স্যার পরীক্ষা নিয়েন স্যার 2-3-এর মধ্যে। না, অনেক পরীক্ষা কিছু এত লেখা তাড়াতাড়ি হচ্ছে। নেওয়া যাবে না। আমি পরীক্ষা নেব, তোমাদের ক্লাসটা সকালেও করাবো, কারণ অনেকগুলো তো মিসিং হয়ে গেছে। একটু আগামী সপ্তাহ থেকে দেখি সকালেও তোমাদের ক্লাস নেওয়ার চেষ্টা করবো, রোববারের থেকে, বুঝতে পারছো? জি স্যার ভালো হবে স্যার। সকাল 7টায় তোমরা আসলে আসলাম, যে কজনে পারো আর কি, কারণ অনেক পিছনে পড়ে গেছো এই আন্দোলনের কারণে। জি স্যার, এই যে এমসিকিউ তো সামনে আছে স্যার, এই বিষয়টা আলোচনা করলে ভালো হতো। এমসিকিউ স্যার একটু আমাদের জোর দিলে একটু ভালো হয় আর কি। আমরা এমসিকিউটা সকালে দেবো, এমসিকিউটা সকালে আলোচনা করবো, বুঝতে পারছো?
জি স্যার যাবো। জি স্যার যাবো, আল্লাহ হাফেজ। তো সবাই ভালো থাকো। থানায় কাজ কাম হচ্ছে তো? স্যার হ্যাঁ বলো। স্যার স্যার একটা প্রশ্ন, একটু ধারা বলে দেন স্যার। কোনটা? মানে ইনস্পেক্টরশিপের প্রশ্ন 21 সালে আসছিল। আইনের অজ্ঞতা ক্ষমার যোগ্য নয়, কিন্তু ঘটনার অজ্ঞতা ক্ষমার যোগ্য, উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করুন। 76 আর 79। আচ্ছা ঠিক আছে, আমি মনে করছি। আর কারো কিছু বলার আছে তোমাদের? আইনুল কিছু বলবা? না স্যার, ঠিক আছে স্যার। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, দোয়া করবো আমাদের জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালাম।